আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ছোট্ট একটা ঘরের ভেতরে একজন আমেরিকান সৈন্যকে বন্দি করে রাখা হয়, আর তারপর তার উপরে যে ভয়ঙ্কর টর্চারগুলো করা হয় সেগুলো দেখলে আপনার গা হিম হয়ে যাবে। তবে এই টর্চার তো কিছুই নয়, কারণ মানবজাতির সামনে অপেক্ষা করছে আরও এক মারাত্মক বিপদ, যা এসেছিল 11,000 লাইট ইয়ার দূরের এক গ্রহ থেকে। কথা দিচ্ছি এই গল্পটা আপনাদের মাথা একেবারে ঘুরিয়ে দেবে। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই ইরাকে আমেরিকান আর্মি খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধের মাঝামাঝি অবস্থায় রয়েছে। চারিদিকে ভয়ঙ্কর গোলাবর্ষণ চলছে, আর এরই মধ্যে মাইলস এবং তার সঙ্গীরা নিজেদের বাঁচানোর জন্য একটা ভাঙাচোরা বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। তারা লুকিয়ে লুকিয়ে শত্রুদের উপরে টানা গুলি চালাতে শুরু করে, আর ঠিক তখনই তাদের ক্যাপ্টেনের ঘাড়ে এসে শত্রুদের একটা গুলি লেগে যায়, আর মাইলসের কোলের মধ্যেই সেই ক্যাপ্টেনের মৃত্যু হয়ে যায়। আর হঠাৎ করে এক বিশাল বিস্ফোরণে এই পুরো বিল্ডিংটাও কেঁপে ওঠে, আর এই বিল্ডিংটা ভেঙে যাওয়ার ভয়ে মাইলস আবারও যুদ্ধ করার জন্য বাইরে বেরিয়ে আসে। আর তখনই সে একটা উজ্জ্বল আলো দেখতে পায়, কিন্তু সে যখনই একটা পাহাড়ের উপরে ওঠে ওই আলোটার পিছু করতে করতে তখনই একটা গুলি সরাসরি তার পেটে এসে লাগে। সে বেচারা মাটিতে ওখানেই লুটিয়ে পড়ে, আর যখন সে আকাশের দিকে তাকায় তখন সে দুটো মিসাইলের মতো কিছু একটা আসতে দেখতে পায়। সে বুঝে যায় যে তার জীবন হয়তো এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু অদ্ভুতভাবে ওই মিসাইলগুলোর পেছনে একটা অদ্ভুত দেখতে বিমানও উড়ছিল, যে বিমানটা তার কাছে এসে তার দিকে উজ্জ্বল আলো ফেলে দেয়। আর মাইলস এটা দেখে ভয়ে চিৎকার করতে করতে একেবারে জ্ঞান হারিয়ে ফেলে। তো যাই হোক, কিছুক্ষণ পরে মাইলস একটা অদ্ভুত দেখতে ঘরের ভেতরে জেগে ওঠে, যেখানে কোনো জানালা দরজা কিছুই ছিল না। ঘরের চারিদিকে শুধু ধূসর রঙের প্যানেল লাগানো রয়েছে, যা ঘরের প্রত্যেকটা ইঞ্চি ঢেকে রেখেছিল। মাইলস অনেক কষ্টে উঠে দাঁড়ায় আর দেয়ালটাকে খুবই কাছে থেকে দেখার চেষ্টা করে। সে বোঝার চেষ্টা করে এই দেয়ালের ভেতর কোনো ফাটল আছে কিনা, কোনো ফুটো দিয়ে সে বাইরে কিছু দেখতে পায় কিনা, কিন্তু দেয়ালটা একেবারে যেন এয়ার প্রুফ করে তৈরি করা হয়েছিল। সে বাইরে কিছুই দেখতে পারছিল না। তো যাই হোক, ততক্ষণে আবার মাইলসের ক্ষতস্থান থেকে অনেক রক্ত বের হতে শুরু করে, যার কারণে সে দুর্বল হয়ে নিচে পড়ে যায়। সে চিৎকার করে বলে যে কেউ কি আছো, বাঁচাও আমাকে, কিন্তু সে কারো কোনো উত্তর পায় না। তাই সে সাথে সাথে তার সঙ্গে থাকা ইমার্জেন্সি সাপ্লাই ব্যবহার করে নিজের ক্ষতস্থান পরিষ্কার করে, আর সেখানে একটা ব্যান্ডেজ পেঁচিয়ে দেয়। এরপর মাইলস তার রেডিও ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু তার রেডিও একেবারে কাজই করছিল না। তখন সে তার সামনের দেয়ালে অ্যাবেন্ডন অর্থাৎ ছেড়ে দাও বা ত্যাগ করো এই শব্দটা লেখা দেখতে পায়, যেটা আগে সেখানে লেখা ছিল না, হঠাৎ করেই উদয় হয়েছে। এরপর সে আবারও সাহায্য চাওয়ার চেষ্টা করে, আর এবার সে কিছু আরবি শব্দ ব্যবহার করে চিৎকার করতে থাকে, কারণ সে ভেবেছিল যেহেতু ইরাকের মতো দেশে তাকে এভাবে কিডন্যাপ করা হয়েছে, সেহেতু আরবিতে চিৎকার করলে হয়তো লোকাল কোনো মানুষ তাকে সাহায্য করতে পারে। কিন্তু এতে করেও কোনো লাভ হয় না। মাইলস যখন আবারও দেয়ালের দিকে তাকায় তখন সে দেখতে পায় সেখানে লেখা রয়েছে সব কিছু ছেড়ে দাও। আবারও নিচের মেঝের দিকে তাকালে সে দেখতে পায় যে পাপীর আত্মাকে রক্ষা করো এটা লেখা রয়েছে। সে যখন আবারও দেয়ালের দিকে তাকায় তখন সেখানে লেখা দেখতে পায় যে নিজের সকল আশা ছেড়ে দাও। হঠাৎ করে মাইলসের মাথা ঘুরতে শুরু করে। সে দ্রুত তার ব্যাকপ্যাক আর জামা কাপড়গুলো খুলে ফেলে, কারণ সে বুঝতে পারে যে এই ঘরের তাপমাত্রা আসলে খুবই দ্রুত বেড়ে যাচ্ছে। মাইলসের শরীর থেকে খুবই দ্রুত ঘাম বেরোতে শুরু করে, আর এতে করে সে চরম ভয় পেয়ে যায়। সে মনে করে যে এই ঘরের ভেতরে হয়তো তাকে পুড়িয়ে মেরে ফেলা হবে, তাই সে প্রাণ বাঁচানোর জন্য পাগলের মতো দেয়ালে ধাক্কা দিতে শুরু করে। সে চিৎকার করে বলে যে দয়া করে আমাকে বাইরে যেতে দাও, কিন্তু তার কথা শোনার মতো সেখানে কেউ ছিল না। যাই হোক, মাইলসের ঘাম যখন মেঝেতে পড়ে যায় সেটা রীতিমতো ফুটতে শুরু করে। মাইলস ভেবেই নেয় যে সে হয়তো আজকে মারা যেতে চলেছে, তাই সে আস্তে আস্তে মানসিক ভারসাম্যই হারিয়ে ফেলে। সে তার বন্দুকটা তুলে নিয়ে পাগলের মতো দেয়ালে গুলি চালাতে শুরু করে, যাতে করে এই দেয়ালগুলো সে ভাঙতে পারে, কিন্তু গুলি চালানোর পরেও দেয়ালগুলোর যেন কিছুই হয় না। অবশেষে ঘরের ভেতরের গরম এতটাই বেশি বেড়ে যায় যে মাইলস মাটিতে লুটিয়ে পড়ে। তবে জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে সে একটা অসহ্য যন্ত্রণা অনুভব করতে পারে। তো এরপর মাইলস যখন আবারও জেগে ওঠে তখন সে দেখতে পায় যে ঘরের তাপমাত্রা একেবারে স্বাভাবিক হয়ে গেছে। এরপর সে পানি খাওয়ার জন্য তার বোতলটা তুলতে যায়, কিন্তু তখনই এই পুরো ঘরটাই ঘুরতে শুরু করে।
মাইলস তার জিনিসপত্রের সঙ্গে দেয়ালে এদিকে ওদিকে আছড়ে পড়তে থাকে, আর প্রত্যেকবার যখন সে দেয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছিল তখন সে বেশ আঘাত পাচ্ছিল, আর বেশ কিছুক্ষণ ধরে এমনভাবে সে ঘুরতে থাকে। অবশেষে এই ঘরটা যখন থেমে যায় তখন মাইলস বুঝতে পারে যে এই ঘরের দেয়ালগুলো আসলে তাদের জায়গা পরিবর্তন করে ফেলেছে, কারণ মাইলস প্রথমে যে লেখাগুলো যে দেয়ালে দেখেছিল সেগুলো এখন অন্য দেয়ালে দেখা যাচ্ছে। এটা দেখে সে চমকে যায়। এছাড়াও মাইলস এখানে একটা জিনিস দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ তার কিছু জিনিস ছাদের সঙ্গে আটকে রয়েছে, যেন সেগুলো ম্যাগনেটিক শক্তি পেয়েছে। ততক্ষণে মাইলস অনেক বেশি ভয় পেতে শুরু করে। তার মনে হয় যে এসব হয়তো একটা দুঃস্বপ্ন হতে পারে। সে এটাকে একটা দুঃস্বপ্ন ভেবে কিছুটা শান্ত হয়ে যায়, আর ঠিক তখনই তার রেডিওটা আবারও বেজে ওঠে। কিছুক্ষণ চুপ থাকার পরে সে একটা মহিলার কণ্ঠস্বর শুনতে পায়, আর সাথে সাথে কলটা কেটে যায়। মাইলস বুঝতে পারে যে ঘরের দেয়ালগুলো আসলে সিগন্যাল আটকে দিচ্ছে। তখনই তার মনে পড়ে যে তার কাছে তো একটা সেলফোনও রয়েছে, যেটা এই মুহূর্তে ম্যাগনেটের মতো ছাদে আটকে রয়েছে। তাছাড়া ওই মহিলাটা যে নাম্বার থেকে মাইলসকে ফোন করেছিল সেই নাম্বারটাও তার মনে পড়ে না। তাই সেই স্টিকারে লেখা ওই নাম্বারটা দেখার জন্য নিজের দূরবীন ব্যবহার করে, আর সেই নাম্বারটা সে ছুরির সাহায্যে মেঝেতে লিখেও ফেলে। আর যখনই ফোনটা বেজে ওঠে তখন মাইলস লাফিয়ে তার ফোনটা ধরার চেষ্টা করে, কিন্তু এতে করে তার ক্ষতস্থানে খুবই বাজেভাবে টান লাগে। এরপর সে ওই ফোনটাকে নিচে ফেলার জন্য তার জুতোগুলো ছুঁড়ে মারতে থাকে, কিন্তু সেটা ফোনে লাগার বদলে জুতোগুলো ছাদের সঙ্গে আটকে যায়। এরই মধ্যে দেয়ালে আবার বরফ জমতে শুরু করে, আর ঘরের তাপমাত্রা খুবই দ্রুত নিচে নেমে যায়। তাই মাইলসের কাছে যতগুলো জামা কাপড় ছিল সে ওই সবগুলো পরে ফেলে, কারণ এখন বরফ তার মুখও ঢেকে দিতে শুরু করেছে। তো কিছুক্ষণ পরে ঠান্ডা ঠিক ততটাই দ্রুত গায়েব হয়ে যায় যতটা দ্রুত তা এসেছিল। মাইলস দেখতে পায় যে তার হাতের আঙুলগুলো ঠান্ডার কারণে বেগুনি রঙের হয়ে গেছে। এরপর সে একটু গরম অনুভব করার জন্য নিজের শরীর ঘষতে শুরু করে, আর ঠিক তখনই ফোনটা আবারও বেজে ওঠে। তাই এবার মাইলস রেগে গিয়ে ফোনটাকে নিজের মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়, আর তারপর হঠাৎ একটা অ্যালার্ম বেজে ওঠে, আর এই ঘরটা আবারও ঘুরতে শুরু করে। এতে করে ফোনটা নিচে তো পড়ে যায়, কিন্তু মাইলস নিজে চারিদিকে দেয়ালে ধাক্কা খেতে শুরু করে। মাইলস আপ্রাণ চেষ্টা করতে থাকে যেন ঘরটা ঘোরা বন্ধ হবার ঠিক আগে সে ওই ফোনটার কাছে পৌঁছে গিয়ে সেটাকে ধরে ফেলতে পারে। তো এভাবেই দেয়ালের ভেতরে ঘুরতে ঘুরতে মাইলসের হেলমেটটাও তার কাছে চলে আসে। তাই সে তার স্ত্রী এবং মেয়ের ছবিটা বের করে নিজের পকেটে রেখে দেয়। তারপর সে কয়েকটা চুইংগাম চাবাতে শুরু করে, যেগুলোকে সে যুদ্ধের আগে নিজের কাছে লুকিয়ে রেখেছিল। এরপর সে তার ফোনের কল হিস্ট্রি চেক করে, আর সেই নাম্বারে কল করে যেখান থেকে একটু আগে তাকে কল করা হয়েছিল। প্রথম তো কিছু শোনা যায় না, কিন্তু একটু পরেই একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পায় মাইলস। মহিলাটা বলে যে আমাকে কেউ কিডন্যাপ করে এনেছে, আমি একটা ঘূর্ণায়মান ঘরের মধ্যে আটকা পড়ে গেছি। মাইলস তাকে তার আশেপাশের জিনিসপত্রগুলো কেমন সেই ব্যাপারটা খুলে বলতে বলে, আর ওই মহিলাটা জানায় যে তার ঘরটাও ঠিক একই রকম যেমনটা ঘরে এখন মাইলস আটকা রয়েছে। কারণ মহিলাটা বলছিল যে আমার ঘরের ভেতরে আলোর কোনো সোর্স নেই, কিন্তু তবুও আমি সব কিছু দেখতে পাচ্ছি। এই ঘরটা খুবই ছোট, এখানে কোনো দরজা জানালা নেই, শুধুমাত্র এই ঘর কিছু সময় পর পর নিজে নিজেই ঘুরতে থাকে। তখন মাইলস বুঝতে পারে যে ওই মহিলাটাও ঠিক একই রকম পরিস্থিতিতে রয়েছে যেমনটাতে সে রয়েছে। সে নিজের হাতগুলোকে খুবই কাছ থেকে দেখার চেষ্টা করে, আর তার মনে হয় যেন তার নিজের শরীরটাই একটা আলোর উৎস। এরপর মাইলস সেই মহিলাটার ব্যাপারে আরও কিছু জানার জন্য তাকে কয়েকটা প্রশ্ন করতে শুরু করে, কিন্তু মহিলাটা এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তার মনে হয় যে তাকে এখানে যারা আটকে রেখেছে মাইলস হয়তো সেই লোকেদেরই একজন হবে। তখন মাইলস তার উপরে চিৎকার করে আর তাকে বিশ্বাস করানোর চেষ্টা করে বলে যে আমি নিজেও এখানে আটকা পড়ে গেছি, আর আমার রক্ত অনেক গড়িয়ে পড়েছে, আমি হয়তো অজ্ঞান হয়ে যাব, আমি হয়তো মারা যাব, আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কিডন্যাপ করিনি। মহিলাটা কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চায়, আর তারা একসঙ্গে মিলে এখান থেকে বের হবার জন্য কাজ করতে রাজি হয়ে যায়। সে বলে যে আমার নাম ড্যামসি, আর কিডন্যাপ হবার ঠিক আগে আমি হাইওয়েতে ছিলাম। তখন মাইলসেরও মনে পড়ে যায় যে তার টিমও তো হাইওয়ের কাছাকাছি ওই মিশনটা করছিল। তখন ড্যামসি তাকে প্রশ্ন করে যে তুমি কি একজন সোলজার? এই কথা শুনে মাইলস বেশ ঘাবড়ে যায়, কারণ সে একবারের জন্য তাকে বলেনি যে সে একজন সোলজার। এর উত্তরে ড্যামসি বলে যে আসলে তোমার কথা বলার ধরন আর তোমার প্রশ্নগুলো করা শুনে আমি আন্দাজ করেছি যে তুমি একজন সোলজার হবে।
এরপর ড্যামসি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় আর প্রচণ্ড ব্যথায় ছটফট করতে শুরু করে। ঠিক তখনই কোনো একটা অদৃশ্য শক্তি মাইলসের চেইন টানতে শুরু করে, যার কারণে তার দম একেবারে বন্ধ হয়ে যায়। আর সেই জিনিসটা তার হাতগুলোকেও খুলে দেয়, যার ফলে ফোনটা নিচে পড়ে যায়। তার শরীর বাতাসে ভাসতে শুরু করে আর সে একটা উজ্জ্বল আলো দেখতে পায়, যেটা তার শরীরকে উপরের দিকে টানতে শুরু করেছিল। তার উপরে গ্র্যাভিটির যেন কোনো প্রভাবই পড়ছিল না। কিন্তু তখনই হঠাৎ করে মাইলস মাটিতে লুটিয়ে পড়ে। মাইলস ফোনের মাধ্যমে ড্যামসি যে নিচে পড়ে গেছে সেই শব্দটাও শুনতে পায়। কিন্তু তখনই মাইলস একটা অদ্ভুত শব্দ শুনতে পায় আর সে বুঝতে পারে যে এই ঘরটা এখন ঘুরতে চলেছে। তাই সে ড্যামসিকে বলে যে সাবধানে থেকো, ঘরটা কিন্তু আবারও ঘোরা শুরু হয়ে যাবে। কিন্তু অদ্ভুতভাবে এবার আর ঘরটা ঘোরে না, বরং এই ঘরের দেয়ালগুলো ভেতরের দিকে চেপে আসতে শুরু করে। মাইলস প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে তাকে হয়তো পিষে মেরে ফেলা হবে, তাই সে এই দেয়ালগুলোকে ধাক্কা দিয়ে আটকানোর চেষ্টা করে। কিন্তু তখনই সে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে যে এই ঘরটা এখন আগের চেয়ে অনেক ছোট হয়ে গেছে, যার কারণে মাইলসের একটা প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। এদিকে ড্যামসি তাকে আবারও ফোন করে আর বলে যে দেখো আমার ঘরটাও ছোট হয়ে গেছে। যখন ড্যামসি বুঝতে পারে যে মাইলস অনেক ভয় পেয়ে গেছে তখন সে তাকে শান্ত করার চেষ্টা করে। আর এভাবে কথা বলতে বলতে হঠাৎ করে ড্যামসি চিৎকার করতে শুরু করে, কারণ সে যখন ওই ঘুরন্ত ঘরের ভেতরে ঘুরেছিল তখন তার কাঁধটা ভেঙে গিয়েছিল, অর্থাৎ ডিসপ্লেস হয়ে গিয়েছিল। আর সে এখন ওই ডিসপ্লেস হয়ে যাওয়া কাঁধটাকে জায়গা মতো বসাচ্ছিল। এই কারণে প্রচণ্ড কষ্টে সে চিৎকার করে ওঠে। ঠিক তখনই মাইলস তার দেয়ালে অন্য কোনো একটা ভাষায় কিছু শব্দ লেখা দেখতে পায়, যে ভাষাটা সে একেবারেই বুঝতে পারে না। আর ড্যামসিও বলে যে দেখো আমার ঘরেও ঠিক এমনই কিছু অদ্ভুত ভাষায় লেখা উঠেছে। ড্যামসি তাকে আরও বলে যে সে যখন ম্যাসাচুসেটসের হাইওয়েতে ছিল তখনই তাকে কিডন্যাপ করা হয়। এই কথা শুনে মাইলস বেশ অবাক হয়ে যায়, কারণ সেই হাইওয়ে তার থেকে অনেক দূরে ছিল আর সেই সময়কার মোবাইল ফোনের নেটওয়ার্ক এত দূর পর্যন্ত কলই করতে পারতো না। তাই মাইলস বুঝতে পারে যে হয়তো তারা এখনও ইরাকেই রয়েছে আর তারা খুবই কাছাকাছি রয়েছে। কিন্তু এইসব কথা শুনে ড্যামসি বেশ ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে এমন একটা ঘরের সেটআপ তৈরি করতে আসলে অনেক দিন সময় লেগে যায় আর এটা কোনো সাধারণ মানুষের কাজ হতেই পারে না। তার মনে হয় যে এটা কোনো হাইটেক কোম্পানি বা খুব বড় কোনো সন্ত্রাসী গ্রুপ এই ঘরটা তৈরি করেছে। তখন ড্যামসি আরও বলে যে আমি যখন ওই হাইওয়েতে প্রায় 1 ঘন্টা ধরেছিলাম তখনই আমার উপরে অদ্ভুত আলো এসে পড়ে আর ওই আলোর মধ্যেই কেউ আমাকে কিডন্যাপ করে এনেছে। কিন্তু আমি তো কোনো পরিচিত বা বড় মাপের মানুষ নই। আমি বুঝতে পারছি না যে কেউ আমাকে কেনই বা কিডন্যাপ করবে, আমার কাছে তো তেমন টাকা পয়সাও নেই। তো এইসব কথা শুনে মাইলস বুঝতে পারে যে তারা দুজনে কিডন্যাপ হবার আগে আকাশে একই জিনিসগুলো দেখেছিল। তো যাই হোক, এখন মাইলস আলাদা আলাদা দেয়ালের কাছে গিয়ে চিৎকার করতে শুরু করে, কারণ সে ভেবেছিল যে ড্যামসি হয়তো তার আশেপাশেই রয়েছে। আর সে চিৎকার করছিল যাতে করে সে বুঝতে পারে যে ড্যামসির ঘরটা তার ঘরের আশেপাশে বা তার ঘরের সঙ্গে লাগানো আছে কিনা। কিন্তু ড্যামসি তার চিৎকার করা কথা একেবারেই শুনতে পায় না। তো এইসব করতে করতে মাইলস অবাক হয়ে যায়। তার মনে পড়ে যায় যে ড্যামসি তো তার নাম্বারে কল করেছিল, কিন্তু ড্যামসি তার নাম্বারটা পেল কিভাবে। এর উত্তরে ড্যামসি তাকে বলে যে আমি তোমার নাম্বারটা আমার ঘরের দেয়ালের উপরে লেখা অবস্থায় পেয়েছিলাম। ঠিক তখনই ফোনে একটা নতুন নাম্বার থেকে কল আসে, কিন্তু ফোন ধরার আগেই মাইলস ড্যামসিকে বলে যে আমি তোমাকে একটু পরে কল করছি। আর এখন কল রিসিভ করার পরে সেই অচেনা লোকটা অন্য কোনো ভাষায় কথা বলতে শুরু করে, তাই মাইলস তাকে ইংরেজিতে কথা বলার অনুরোধ করে। আর এখন লোকটা ঠিকমতো ইংরেজিতে কথা বলতে না পারলেও সে এতটুকু বলতে সফল হয় যে তোমরা আসলে এখান থেকে কখনোই জিততে পারবে না, কারণ তোমরা ইকুয়েশনটা সলভই করতে পারবে না, তাই তোমাদের এই ঘরের ভেতরেই মরতে হবে। কিন্তু মাইলস কিছু বলার আগেই ওই লোকটা কল কেটে দেয়। এরপর সে আবারও ড্যামসির সঙ্গে ফোনে কানেক্ট হয় আর তারপর নিজের ক্ষতের ব্যান্ডেজ লাগাতে লাগাতে মাইলস এখন ড্যামসিকে প্রশ্ন করে যে তুমি কি কোনো ইকুয়েশনের ব্যাপারে জানো। তখন ড্যামসি তাকে উত্তর দেয় যে কোন ইকুয়েশনের কথা বলছো তুমি, এই সম্পর্কে তো আমার কিছুই জানা নেই। তো যাই হোক, এর মধ্যেই তাদের মাঝে আরও বেশ খানিকক্ষণ কথা হয় আর ড্যামসি তার কাছে একটা প্রশ্ন করে যে আসলে আমাদের দুজনকে কেন বেছে নেওয়া হয়েছে। কারণ ড্যামসির মনে হচ্ছিল যে তাদেরকে এখানে এমনি এমনি বন্দি করে রাখার জন্য আনা হয়নি, বরং তাদের উপরে কোনো ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট চলছে।
এরপর ড্যামসি বলে যে দেখো আমি তো সাধারণ একজন ম্যাথস টিচার ছিলাম, আর কিছুদিন আগে একজন প্রাক্তন সোলজারের সঙ্গে আমার এঙ্গেজমেন্টও হয়েছে, কিন্তু নিজের ফিয়ন্সের ব্যাপারে কথা বলার সময় তাকে খুব একটা খুশি দেখাচ্ছিল না, কারণ যুদ্ধ থেকে ফেরার পরে তার ফিয়ন্সে এখন অনেকটাই বদলে গেছে, সে যেন আর তাকে আগের মতো ভালোবাসে না। এর উত্তরে মাইলসও বলে যে বর্তমানে আমার আর আমার স্ত্রীর সম্পর্কটাও খুব একটা ভালো যাচ্ছে না, আসলে আমাদের দুজনের মধ্যেকার দূরত্ব অনেক বেশি সময় ধরে চলছে, হয়তো আমাদের কাছাকাছি থাকা উচিত। তো এরপর মাইলস তার ব্যাগে থাকা শেষ ব্রেডটা খেতে খেতে দেয়ালে লেখা শব্দগুলো দেখতে শুরু করে। সে ওখানে কিছু শব্দের পাশে 1951 থেকে 2007 সাল পর্যন্ত লেখা দেখতে পায়। মাইলসের মনে হয় যে তাকে হয়তো বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে, কারণ এই সালগুলো সম্পূর্ণ ভুয়া ছিল, কারণ তার হিসেবে এখন 1991 সাল। এই কথা শুনে ড্যামসি হাসতে শুরু করে। ড্যামসি ভাবে যে মাইলস হয়তো তার সঙ্গে মজা করছে। সে মাইলসকে স্মার্টফোনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু মাইলস স্মার্টফোনের ব্যাপারে কিছুই জানে না। তাই এখন ড্যামসি মাইলসকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আর সেলফির মতো জিনিসগুলোর ব্যাপারে আরও বলতে থাকে, কিন্তু মাইলস এসবের ব্যাপারেও কিছুই বুঝতেও পারে না। এইসব কথাবার্তার মধ্যে হঠাৎ করে ঘরটা উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে, আর একটা তীক্ষ্ণ শব্দ মাইলসকে প্রচণ্ড কষ্ট দিতে থাকে। এতে করে তার কান দিয়ে রীতিমতো রক্ত বেরিয়ে যায়, কিন্তু মাইলস কোনো রকমে নিজের ঘড়ির দিকে তাকায়, আর সে বুঝতে পারে যে এখন এই ঘরের ভেতরের পরিবর্তনগুলো আরও দ্রুত হচ্ছে। এরপর সে নিজের হাতে সেই সময়টাকে নোটস করে নেয়, যেই সময় এই ঘরটা পরিবর্তিত হয়, আর তারপর সে নিজের মাথা চেপে ধরে অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে করতে আবারও অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর মাইলস কাঁপতে কাঁপতে উঠে বসে, আর তার এখন শ্বাস নিতেও অনেক কষ্ট হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ ফোনটা বেজে ওঠে, কিন্তু সে ফোনটা ধরার মতো অবস্থায় একেবারে ছিলই না, সে একেবারেই দুর্বল হয়ে গিয়েছিল। তখনই সে দেয়ালে জবাব দাও এই লেখাটা দেখতে পায়, তাই সে অনেক কষ্টে ফোনটা রিসিভ করে আর ড্যামসিকে বলে যে আমার ঘরের অক্সিজেন লেভেল অনেক কমে গেছে। সেই সাথে সেটাও দেখতে পায় যে তার ঘরটা এখন আগের চেয়ে আরও বেশি ছোট হয়ে গেছে। তখন ড্যামসিও বলে যে আমার সাথেও ঠিক এমনটাই হয়েছে, কিন্তু ড্যামসি এখানে তাকে একটা থিওরির কথা বলে। ড্যামসির সেই থিওরি অনুযায়ী মাইলস আর সে এমনকি হতে পারে যে আলাদা আলাদা আরও অনেক মানুষ আলাদা আলাদা সাল, অর্থাৎ বিভিন্ন সাল থেকে একটাই সময় লাইনে এসে একই রকম দেখতে ঘরের ভেতরে বন্দি হয়ে গেছে। এরপর ড্যামসি তাকে দেয়ালে কিছু একটা আঁকতে বলে, যে এই কথা শুনে মাইলস দেয়ালে একটা এক্স এঁকে দেয়, আর সাথে সাথে একটা হাতের ছবি সেই এক্সটাকে ঘিরে ফেলে, যেটা আসলে ড্যামসি এঁকেছিল, কারণ ড্যামসির সময় এখন 2020 সাল আর মাইলসের 1991। সুতরাং তারা দুজন দুই সময়কালের হলেও বর্তমানে তারা একই সময়কালে অবস্থান করছে, কিন্তু এটা কোন সময়কাল এই ব্যাপারে তারা কিছুই জানে না। এরপর ড্যামসি ফোর্থ ডাইমেনশনের ব্যাপারে কথা বলতে বলতে মাইলসকে জানায় যে দেখো আমি সব সময় ম্যাথমেটিক্সে অ্যাভারেজ স্টুডেন্টদের থেকে অনেক ভালো ছিলাম। তখন মাইলসও বলে যে আমি নিজেও ম্যাথমেটিক্সে বেশ ভালো ছিলাম, কিন্তু তেমন কোনো স্পেশাল স্টুডেন্ট ছিলাম না। এরপর মাইলস খুবই ক্লান্ত অনুভব করতে করতে ফাইনালি মাটিতে লুটিয়ে পড়ে আর বলতে থাকে যে এই লোকগুলো আমাদেরকে এখানে বন্দি করে রেখেছে, তারা আসলে এই ঘরের ভেতরে আলাদা আলাদাভাবে পরিবর্তন করে আমাদের শরীরের উপরে কোনো একটা এক্সপেরিমেন্ট করছে। তারপর সে ড্যামসিকে ভবিষ্যতের ব্যাপারে প্রশ্ন করে, আর এটা জেনে সে বেশ কষ্ট পায় যে ভবিষ্যতেও এই যুদ্ধ এখনও চলছে। মাইলস এটাকে তার বাবার পাপ বলে আখ্যা দেয় আর বলে যে আমার বাবাও মারা যাবার আগে ভিয়েতনামে যুদ্ধ করতে গিয়েছিল, যার কারণে সৈনিকের রক্ত আমার শরীরে, তাই বাধ্য হয়ে আমাকেও এই যুদ্ধের পথে এই সৈনিকের পথে আসতে হয়েছে। এরপর মাইলস আবারও অজ্ঞান হতে শুরু করে, আর তখনই ড্যামসি তার নাম ধরে ডাকতে থাকে যেন সে জেগে উঠতে পারে। আর হ্যাঁ, মাইলস ড্যামসির ডাক শুনে আবারও জেগে ওঠে, কিন্তু ঠিক সেই সময় মাইলস দেখতে পায় যে অ্যারাবিক ডিকশনারিটা তার ব্যাগ থেকে নিচে পড়ে গেছে। সেখানকার কিছু শব্দ দেয়ালে লেখা শব্দগুলোর সঙ্গে হুবহু মিলে যায়, তাই সে তার ডিকশনারিটা দেখে দেখে দেয়ালে লেখা ওই মেসেজটা ট্রান্সলেট করার চেষ্টা করে, আর ওই মেসেজটাকে মেঝেতে লিখে নেয় যাতে করে ড্যামসিও ওই লেখাটা দেখতে পায়। তো যাই হোক, দেয়ালে এই ইকুয়েশনটা লেখা দেখতে পেয়ে ড্যামসি আর মাইলস বুঝতে পারে যে হয়তো তাদের মতো এমন কিউবের ভেতরে আরও অনেক মানুষ আটকা রয়েছে যাদের মধ্যে কেউ একজন ম্যাথমেটিশিয়ান রয়েছে, আর সেই লোকটাই হয়তো এই সূত্রটা এভাবে দেয়ালে লিখে রেখে গেছে যাতে সবাই দেখতে পায়।
এটা দেখে মাইলস আর ড্যামসি বুঝতে পারে যে এখানে আটকে পড়া আসলে সকল মানুষেরাই কোনো না কোনোভাবে ম্যাথমেটিক্স বা অঙ্কের সঙ্গে যুক্ত। ঠিক সেই সময় কেউ একজন সেই ইকুয়েশন আর ওই ট্রান্সলেশন দুটোর উপরে কিছু একটা লিখে সেটাকে ঢেকে দিতে শুরু করে। তাই মাইলস যত তাড়াতাড়ি সম্ভব ওগুলো নিজের হাতে লিখে নেয়। এরপর ড্যামসি বলে যে সে একজন টিচার হিসেবে কাজ করে আর তার কাছে অঙ্কের একটা ডিগ্রিও রয়েছে। আসলে ড্যামসির ফিয়ন্সে ইচ্ছে করে ড্যামসিকে টিচারের চাকরিতে ঢুকিয়ে দিয়েছিল যাতে করে ড্যামসি খুব বেশি স্মার্ট না হয়ে যায়। ড্যামসি খুব স্মার্ট হয়ে যাক এটা তার ফিয়ন্সে একেবারেই পছন্দ করতো না। যাই হোক, এরপর ড্যামসি মাইলসকে প্রশ্ন করে যে এই ভয়ঙ্কর যুদ্ধ তোমার জীবনে কি কি পরিবর্তন করে দিয়েছে, আর তুমি যাকে ভালোবাসতে এমন কেউ কি কখনো তোমাকে কষ্ট দিয়েছে? এর উত্তরে মাইলস বলে যে যুদ্ধ মানুষকে জানোয়ারে পরিণত করে দেয়, এটা কোনোভাবেই শান্তির বার্তা হতেই পারে না, এটা শুধুমাত্র মানুষকে মারতে জানে। তো ড্যামসির ফিয়ন্সে এখানে আবার একজন খারাপ মানুষ ছিল, এই ব্যাপারটা মাইলস আন্দাজ করতে পারে। আর সে বলে যে দেখো, আমার বাবাও অনেক খারাপ মানুষ ছিল, উনি আমার মাকে অনেক মারধর করত আর আমি কিছুই করতে পারতাম না, কারণ আমি সেই সময় ছোট একটা বাচ্চা ছিলাম। আর একদিন যখন আমি আমার বাবাকে আটকানোর চেষ্টা করি তখন আমার বাবা আমাকেও মারে আর আমাকে একটা ঘরের ভেতরে বন্দি করে দেয়। আমি কোনোভাবে নড়তেও পারছিলাম না, এমনকি শ্বাস নিতেও আমার খুবই কষ্ট হচ্ছিল। তবে আমি দরজার অপর পাশ থেকে বাবাকে মায়ের গায়ে হাত তুলতে শুধুমাত্র শুনতে পাচ্ছিলাম। তো এইসব গল্প স্বল্প শেষ হলে ড্যামসি কাজে লেগে পড়ে। সে এই ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করে আর সে সবার আগে এই ইকুয়েশনটা মনে রাখার ট্রাই করে। আর অনেক ফোকাস করার পরে ইকুয়েশনটা সে মনে রাখতে সফল হয়ে যায়। তাই মাইলস তাকে ভুলে যাবার আগে ইকুয়েশনটা দেয়ালে লিখে রাখতে বলে, কিন্তু ড্যামসি দেয়ালে লেখার জন্য নিজের চাবিগুলো ব্যবহার করেছিল, এই কারণে তার অনেক সমস্যা হয় আর লিখতে অনেক সময়ও লেগে যায়। ঠিক সেই সময় এই ঘরটা আবারও কাঁপতে শুরু করে আর মাইলসের হাত মেঝের সঙ্গে আটকে যায়। সে নিজের হাতগুলো সরানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সরাতে পারে না, আর তার মনে হয় যেন মাধ্যাকর্ষণ বল অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। খুব তাড়াতাড়ি মাইলসের দুই পা, তার মুখ সব কিছু আটকে যায় আর গুলিটা তার ক্ষতস্থান থেকে বাইরে বেরিয়ে আসে। এতে করে তার আরও বেশি রক্ত বের হতে থাকে। মাইলস প্রচণ্ড ব্যথায় চিৎকার করতে শুরু করে, কারণ তার পুরো শরীর মাধ্যাকর্ষণ বলের সেই টান সহ্যই করতে পারছিল না। এরপর কয়েক মিনিট ধরে এই প্রচণ্ড টর্চার সহ্য করার পরে ফাইনালি টর্চার শেষ হয়ে যায় আর কাঁপতে কাঁপতে মাইলস ফোনের কাছে চলে যায় আর ভাঙা স্ক্রিন দেখে অনেক বেশি রেগে যায়। তখনই অ্যালার্ম বেজে ওঠে আর ঘরটা আবারও ঘুরতে শুরু করে। এবার যেহেতু ঘরটা অনেক ছোট হয়ে গেছে তাই সে এদিকে ওদিকে ধাক্কা খাবার বদলে এক দেয়াল থেকে অন্য দেয়ালে লাফিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। তবে এবার ঘরটা খুব বেশি সময় ধরে আর ঘোরে না। তাছাড়াও কিছুক্ষণ পর সেই ঘরের ভেতরে একেবারে বিদঘুটে অন্ধকার নেমে আসে। যখন মাইলস আবারও সেই ঘরে আলোর মাধ্যমে দেখতে পায় তখন সে বুঝতে পারে যে এই ঘরটা এখন আরও বেশি ছোট হয়ে গেছে। মাইলস এখন প্রচণ্ড ভয়ে রীতিমতো কাঁপতে শুরু করে। সে কোনো রকমে নিজেকে এখান থেকে বের করে নিতে চায়, কিন্তু সে আবারও সাহস জুগিয়ে নিজেকে সামলে নেয়। এরপর সে ড্যামসিকে ফোন করে আর প্রথমে তো ড্যামসি কোনো উত্তরই দেয় না। তখন মাইলস ভাবে যে ড্যামসি হয়তো হার মেনে নিয়েছে, তাই সে নিজেও হার মেনে নেবার জন্য একেবারে প্রস্তুত হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ড্যামসি জবাব দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত যারা তাদেরকে কিডন্যাপ করেছিল তাদের মধ্যে একজন কলটা আটকে দেয় আর বলে, তোমরা কিছুতেই জিততে পারবে না। আর সে বারবার বলতে শুরু করে যে তাদের হার মেনে নেওয়া উচিত। কিন্তু মাইলস বুঝতে পারে না যে এর মানে আসলে কি হতে পারে, তাই সে ফোনটা কেটে দেয়। এখন সে ড্যামসির সঙ্গে আবারও কথা বলতে পারবে, কিন্তু তাকে নেটওয়ার্কটা ঠিক হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এরপর ড্যামসি তাকে বলে যে দেখো, আমার হাত ভেঙে গেছে আর ফোনের ব্যাটারিও শেষ হয়ে যাচ্ছে, এখন মৃত্যুই আমাদের শেষ রাস্তা, জ্যান্ত আমরা এখান থেকে কোনোভাবেই বের হতে পারবো না। এইসব কথাবার্তার মধ্যে হঠাৎ করে মাইলস বুঝতে পারে যে ড্যামসি আসলে পুরোটা সময় সেই লোকগুলোর সাথে মিলেমিশে কাজ করছিল যারা তাকে এখানে কিডন্যাপ করে বন্দি করে রেখেছে। তাই অবশেষে ড্যামসি নিজে যা কিছু জানতো তার সব কিছু মাইলসকে বলে দেয়। আসলে একটা উন্নত এলিয়েন সভ্যতা তাদের উপরে এক্সপেরিমেন্ট করছিল। তারা জানতে চায় যে মানুষের বুদ্ধিমত্তা তাদের জন্য কোনো বিপদের কারণ হতে পারে কিনা। ড্যামসি বলে যে মানুষের বুদ্ধিমত্তা এখনও তার চরম সীমায় পৌঁছায়নি, তাই আমরা এই এলিয়েনদের বিরুদ্ধে যেতে পারবো না। কিন্তু মাইলসের মনে হয় যে সে একটা ফোকাসড মাইন্ড নিয়ে এই ঘরটাকে কন্ট্রোল করা শিখতে পারবে।
অন্যদিকে ড্যামসি ভাবে যে ইকুয়েশনের সমাধান হয়তো এখান থেকে বাইরে বের হবার রাস্তা হতে পারে। ঠিক তখনই আবারও ঘরে আলো চলে যায় আর অন্ধকারের ভেতরে মাইলস চিৎকার করতে করতে এলিয়েনদের গালি দিতে শুরু করে। আবারও ড্যামসি তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মাইলস এবার আর শান্ত হয় না। আর হঠাৎ করে তার যুদ্ধের সময়ের কথা আর তার বাবার তার মাকে নির্মমভাবে পেটানোর কথা মনে পড়তে শুরু করে। এই সাইকোলজিক্যাল টর্চারের কারণে সে প্রচণ্ড কষ্টে চিৎকার করে ওঠে, আর তারপর সে মেঝেতে ছটফট করতে করতে নিজের বন্দুক পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু মাইলস নিজের মনের ভেতরে চলতে থাকা এই বিষয়গুলো থেকে নিজেকে কোনোভাবেই বাঁচাতে পারে না। এরপর অবশেষে ফ্ল্যাশব্যাক বন্ধ হয়ে যায়। মাইলস এলিয়েনদের উদ্দেশ্য করে বলে যে হ্যাঁ, তোমরা জিতে গেছো, এবার অন্তত আমাকে শেষ করে দাও, আমি মুক্ত হতে চাই। এরপর সে কাঁদতে কাঁদতে নিজেকে শেষ করে দেবার জন্য নিজের বন্দুকটা রেডি করে ফেলে। সে বলে যে আমি আর এইসব কিছু সহ্য করতেই পারছি না। সে আরও তার বাবার কথা ভেবে বলে যে তুমি আমার মাকে কেন মেরেছিলে বাবা? মাইলস বুঝতে পারে যে সে নিজেও ধীরে ধীরে তার বাবার মতোই হয়ে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ ভাবার পরে মাইলস বুঝতে পারে যে সে আসলে কোনোভাবেই তার বাবার মতো হতে পারে না। সে এমন খারাপ মানুষ কখনো হবে না। তাই সে নিজের বন্দুকটা নিচে নামিয়ে নেয় আর ড্যামসিকে ফোন করে। ড্যামসি তখনও কান্না করছিল, কারণ সে নিজেও ফ্ল্যাশব্যাকে তার ফিয়ন্সেকে দেখেছিল। সে বলে যে আমার ফিয়ন্সে আমাকে অনেক মারধর করত, যার দাগ আজ পর্যন্ত আমার শরীরে রয়েছে। একদিন আমি অতিষ্ঠ হয়ে বাড়ি থেকেই পালিয়ে যাই, কিন্তু হাইওয়েতে খুবই জোরে গাড়ি চালানোর কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ঠিক সেই সময় এলিয়েনেরা আমাকে তুলে এখানে নিয়ে আসে। এরপর ড্যামসি মাইলসকে প্রশ্ন করে যে তুমি কি কখনো তোমার স্ত্রীকে আঘাত করার চেষ্টা করেছো? এর উত্তরে মাইলস তাকে সত্যটা বলে দেয় আর বলে যে না, আমি কখনো আমার স্ত্রীকে আঘাত করিনি, কিন্তু আমি এটার ব্যাপারে একবার ভেবেছিলাম। ঠিক তখনই সেই অচেনা লোকটার ফোন আবারও চলে আসে, যে কিনা ইকুয়েশন সলভ করার চেষ্টা করার কারণে মাইলসকে অনেক গালাগালি করে। সে জোর দিয়ে বলে যে তোমাদের জেতা উচিত নয়, কারণ তাহলে তোমরা পুরো মহাবিশ্বের জন্য এলিয়েনদের মতোই এক ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে যাবে। মানুষদের সবসময় ল্যাবরেটরির একটা মাসুম ইঁদুরের মতো হয়ে থাকা উচিত। তোমাদের বুদ্ধিমত্তার চরম সীমায় কখনো পৌঁছানো উচিতই নয়। কিন্তু তখনই হঠাৎ করে অ্যালার্ম বেজে ওঠে আর ঘরটা আবারও ছোট হতে শুরু করে। মাইলস এটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে আটকাতে পারে না। আর খুবই তাড়াতাড়ি তার শরীর খুবই চাপা একটা জায়গাতে আটকে যায়। ঠিক সেই সময় ড্যামসি আবারও তাকে ফোন করে আর একই প্রশ্ন করে যে তুমি কখনো তোমার পরিবারের গায়ে হাত তুলেছো কি না? তখন মাইলস তাকে প্রাণপণে বিশ্বাস করায় আর বলে যে আমি কখনো আমার পরিবারের গায়ে হাত তুলিনি, আর তাছাড়াও আমার মনে হয় আমি অসুস্থ, তাই এই ইকুয়েশনটা সলভ করার দায়িত্ব তোমারই পাওয়া উচিত, কারণ তুমি একজন ভালো মানুষ আর এখান থেকে বাইরে বেরিয়ে স্বাধীন জীবনযাপন করার অধিকার তোমার বেশি রয়েছে। সে ড্যামসির কাছে নিজের ব্যাপারে এত কথা বলার জন্য ক্ষমা চেয়ে নেয়, কারণ ড্যামসি নিজেও তার জীবনে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। আর এইসব কথা শুনে ড্যামসি তাকে ক্ষমা করে দেয়। আর মাইলস ড্যামসিকে বলে যে তুমি এখান থেকে গিয়ে আমার পরিবারের সঙ্গে দেখা করো আর তাদেরকে বলো যে আমি ওদেরকে অনেক ভালোবাসি, কিন্তু আমি আমার পরিবারের যোগ্য নই। এখন ড্যামসি এই ঘরের ভেতরে হতে থাকা পরিবর্তনগুলোর মাঝখানের সময়টা খুব ভালোভাবে বুঝে গিয়েছিল, তাই সে এটাকে একটা ক্লু হিসেবে ব্যবহার করে আর সেই ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করতে থাকে। তো ফাইনালি তারা সেই ইকুয়েশনের উত্তরটা বের করে ফেলে, যেটা হলো 1। তাই ড্যামসি এই ঘরটাকে কন্ট্রোল করে সেটাকে একবার ঘোরানোর জন্য প্রচণ্ড মনোযোগ দিয়ে চেষ্টা করে, কিন্তু এতে কিছুই হয় না। তাই এখন ড্যামসি সেই ইকুয়েশনের উত্তর 1 নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। তার মনে সেই মানুষটার কথা ঘুরপাক খেতে থাকে যে কিনা ফোনে তাদেরকে বলেছিল যে মানবজাতি এখনও তার বুদ্ধিমত্তার চরম সীমাতে পৌঁছায়নি, আর পৌঁছানো উচিতও নয়, কারণ এতে নাকি মানবজাতি মহাবিশ্বের বিপদের কারণ হয়ে যাবে। মানুষকে নাকি এক্সপেরিমেন্টের ইঁদুরের মতো থাকা উচিত, কিন্তু একজন মাত্র মানুষ কিভাবে মহাবিশ্বের জন্য বিপদ হতে পারে? এটা তো সম্ভব নয়। অর্থাৎ এই উত্তরের মানে হলো পুরো মানবজাতির এক হয়ে যাওয়া, নিজেদের ভেতরের লড়াই ছেড়ে একসঙ্গে কাজ করতে সক্ষম হওয়া। আর মানবজাতি নিজেদের মধ্যে একত্রিত হয়ে কাজ করতে সক্ষম কিনা এটা জানার জন্য এলিয়েনেরা তাদের মধ্যে এই পরীক্ষাটা করেছে। আর এরপর মাইলস নিজের পুরো মনোযোগ দিয়ে ফোকাস করে আর এই ঘরটাকে ধাক্কা দিতে শুরু করে, যাতে করে সে ড্যামসিকে সাহায্য করতে পারে।
আর এরই মাধ্যমে মূলত ড্যামসি আর মাইলস এক হয়ে যায়, অর্থাৎ তাদের দুজনের উদ্দেশ্য এক। তারা দুজন একে অপরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে, ইভেন দো তারা একে অপরকে চেনেও না। আর এরপর তারা দুজন একসঙ্গে চিৎকার করে ওঠে, আর হঠাৎ করে পুরো ঘর একটা উজ্জ্বল আলোয় ভরে ওঠে। তখন মাইলস আর ড্যামসি সেই উজ্জ্বল আলোর মধ্যে প্রথমবার একে অপরকে দেখতে পায়। আর দেয়ালের প্যানেলগুলো চারিদিকে বাতাসে ভাসতে শুরু করে, যেগুলোর ভেতরে বাকি কিডন্যাপ হয়ে যাওয়া লোকগুলোকেও তারা দেখতে পাচ্ছিল। এর মানে হলো তারা ইকুয়েশনটা সলভ করে ফেলেছে, তারা দুজন এক হয়ে গেছে। আর সেখানে আটকে পড়া সকল মানুষকে তাই ফাইনালি মুক্ত করে দেয়া হয়। ড্যামসি আর মাইলস হাসতে হাসতে একে অপরকে হাই বলে, আর সেই উজ্জ্বল আলোর মধ্যে তারা গায়েব হয়ে যায়। এরপর আমরা মাইলসকে দেখতে পাই যে কিনা আবারও সেই যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে। মাইলস ঠিক সেই জায়গাতে জেগে ওঠে যেখানে মুভির শুরুতে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সে দেখতে পায় যে তার ক্ষতস্থান আগের মতোই রয়েছে, কিন্তু সে বেঁচে আছে। সে উঠে দাঁড়ায় আর একটু উঁচুতে হেঁটে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে আমেরিকার অন্য সকল সোলজারেরা আর যুদ্ধ করছে না, বরং সবাই মিলে একত্রিত হয়ে আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মাইলস নিজেও আকাশের দিকে তাকায় আর দেখতে পায় সেখানে বিশাল আকারের একটা এলিয়েন স্পেসশিপ উড়ছে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। অর্থাৎ ড্যামসির ওই এলিয়েনের থিওরিটা একেবারেই সত্যি ছিল, আর মানবজাতির সামনে এখন আরও বড় একটা পরীক্ষা অপেক্ষা করছে। কারণ এলিয়েনেরা বুঝে গিয়েছিল যে মানবজাতি কখনো বিপদে পড়লে তারা একত্রিত হতে পারে। যেহেতু তারা এক্সপেরিমেন্ট করেছিল, তাই এটা শিওর হয়েছে যে মানুষেরা যদি একত্রিত হয়ে যায় তাহলে তাদের অস্তিত্বের উপরে আঘাত আসতে পারে। এই কারণে তারা হয়তো এখন সরাসরি পৃথিবীতে মানবজাতিকে ধ্বংস করার জন্য হাজির হয়েছে। তো মুভিটা মূলত এখানেই শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো এই মুভির অর্থ কী, মানে এই যে আজগুবি সব কিছু দেখলাম, এই সব কিছুর মূল থিমটা কী? তো এই মুভির মূল থিম বা অর্থ হলো একতা বা ইউনিটি, আর নিজেদের ভেতরের পশুত্বটাকে একেবারে শেষ করে দেয়া। আর তাছাড়াও এলিয়েনদের যে পরীক্ষা ছিল, অর্থাৎ উন্নত ওই এলিয়েন সভ্যতা মূলত মানুষদেরকে পরীক্ষা করছিল। তারা এটা দেখতে চাচ্ছিল যে মানুষেরা কি শুধুমাত্র নিজেদের মধ্যে যুদ্ধ আর মারামারি করে নিজেদেরকে ধ্বংস করে দেবে, নাকি তারা নিজেদের ভেতরের রাগ, অতীতের ট্রমা এইসব কিছু ভুলে একত্রিত হয়ে কাজও করতে পারবে। আর এলিয়েনদের এই পরীক্ষায় ড্যামসি আর মাইলস পাশ করে গিয়েছিল, আর এটা দেখেই এলিয়েনেরা মনে করেছিল যে মানুষেরা একত্রিত হতে পারে। আর এখানে ইকুয়েশনের উত্তর এক, এটার মানে কি? তো এখানে ইকুয়েশনের উত্তর এক হবার মানে হলো মানবজাতিকে টিকে থাকতে হলে সবাইকে মিলেমিশে এক হতে হবে। যখন মাইলস আর ড্যামসি নিজেদের ইগো, অতীত, রাগ সব কিছু ভুলে একে অপরকে সাহায্য করার জন্য এক হয়ে যায়, তখনই তারা এই পরীক্ষায় পাশ করে ফেলে। তবে অনেস্টলি বলতে গেলে তারা এই পরীক্ষায় পাশ করার ফলে মানবজাতি কিন্তু আরও বড় বিপদে পড়ে গেল। তো শেষমেশ আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এলিয়েনেরাই তাদেরকে ফোন করেছিল, আর এলিয়েনেরা তাদেরকে বলেছিল যে তোমরা যদি জিতে যাও তাহলে তোমরা পুরো মহাবিশ্বের জন্য বিপদের কারণ হয়ে যাবে। যেহেতু মাইলস আর ড্যামসি এটা সলভ করে ফেলেছে, তার মানে মানুষ প্রমাণ করে দিয়েছে যে তারা চাইলে এক হয়ে অসাধ্য সাধন করে দিতে পারে। আর ঠিক এই কারণে এলিয়েনেরা এখন পৃথিবীতে চলে এসেছে, কারণ একতাবদ্ধ মানুষ এখন এলিয়েনদের জন্য অনেক বড় একটা থ্রেট বা চ্যালেঞ্জ হতে চলেছে, যেটা এলিয়েনেরা অবশ্যই চায় না। ঠিক যেমনটা কোনো পাওয়ারফুল মানুষ চায় না যে তার বিরুদ্ধে কোনো মানুষ একসঙ্গে ইউনাইটেড হয়ে আক্রমণ করুক, কারণ এইভাবেই মূলত যে পাওয়ারের কাঠামোটা রয়েছে সেটা ভেঙে যায়। আর এলিয়েনেরা কখনোই নিজেদের পাওয়ার কাঠামোটা ভাঙতে চায়নি বলে মানুষ সেই একতাবদ্ধ হবার আগেই পৃথিবীতে হামলা করে দিয়েছে। তো গল্পটা বেশ মাথা ঘুরিয়ে দেবার মতো। যাই হোক, তারপরও কেমন লাগলো আপনাদের সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।